ধর্ষণ করার পর ফুলন দেবীকে নগ্ন অবস্থায় গ্রামের মধ্যে সবার সামনে কুয়ো থেকে জল আনতে পাঠানো হয়েছিল। থানায় যতজন পুলিশ কর্মী ছিল একে একে সবাই মিলে ফুলন দেবীকে ধর্ষণ করে। যে গ্রাম থেকে একসময় প্রাণ বাঁচানোর জন্য তাকে পালিয়ে যেতে হয়েছিল, যে গ্রামে সবার সামনে তাকে নগ্ন হতে হয়েছিল, সেই গ্রামে শুধুমাত্র সে ফিরে আসে বদলা নেওয়ার জন্য। ডাকাত ডাকাত বলতে প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হলো ভয়ঙ্কর দেখতে হবে, বিশাল চেহারা থাকবে এবং একটা বড় গোঁফ থাকবে। এবার যদি বলি, কল্পনা করো এমন একটা মেয়ে ডাকাত যাকে দেখতে খুব সুন্দর কিন্তু কাজকর্ম ততটাই ভয়ানক। ভারতের সবচেয়ে কুখ্যাত বা বিখ্যাত মহিলা ডাকাত, যার নাম ফুলন দেবী। নাম তো শোনা হোগা, না শোনা থাকলেও অসুবিধে নেই। আজকে এই ভিডিওটা দেখার পর থেকে কয়েকদিন পর্যন্ত ফুলন দেবী নামটা মাথা থেকে বেরোবে না। যতদূর জানি মানব সমাজে শিকার শুরু হয়েছিল সে প্রায় 30 লক্ষ বছর আগে। আদিম যুগে যে শিকার ছিল তা মূলত হতো খাদ্যের প্রয়োজন মেটাতে। সেই শিকার কিন্তু এখনও আধুনিক সভ্যতাতেও একই রকমভাবে চলছে, তবে সেটা অন্য চাহিদা মেটাতে। 1 থেকে 100 যে কোনো বয়সের নারীরা কিন্তু শিকার হয়ে উঠেছে নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের, বলা ভালো অমানুষের। স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল থেকে শুরু করে বাড়িতে পর্যন্ত এই শিকার চলছে। এরকমই উত্তরপ্রদেশের মাত্র বছর দশেকের এই মেয়েটাও সমাজের একই লালসার শিকার হয় এবং কে জানতো এই মেয়েটা একদিন ঘুরে দাঁড়াবে এবং ভবিষ্যতে তৈরি হবে একজন বড়, বলা ভালো ভারতবর্ষের সবথেকে বড় মহিলা ডাকাত ফুলন দেবী, যাকে ব্যান্ডিট কুইন বলা হয়। আর শুধুমাত্র ঘুরে দাঁড়ানো নয়, রীতিমতো ডাকাত রানী থেকে শুরু করে ভারতবর্ষের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল ফুলন দেবী। স্থান উত্তরপ্রদেশ, জলন জেলার অন্তর্গত ঘোড়াকাপুরওয়া নামে একটা গ্রাম। সমাজের নিচু জাত বলে পরিচিত মাল্লা সম্প্রদায়ের এক হিন্দু পরিবারে 1963 সালে ফুলন দেবী জন্মগ্রহণ করেন। মাল্লা সম্প্রদায়ের লোকেদের প্রধান জীবিকা ছিল নৌকা চালানো। ফুলনের বাবার 1 একর জমিও ছিল। ফুলন দেবীর বয়স যখন মাত্র 10 বছর, তখন তার জেঠু তার বাবার সাথে প্রতারণা করে সেই 1 একর জমি কেড়ে নেয় এবং এই জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ স্বরূপ ওই ছোট্ট 10 বছরের মেয়েটা প্রথমবার প্রতিবাদ করে, তার জেঠুর দিকে পাথর ছুঁড়ে মারে। ধীরে ধীরে কিন্তু ফুলন দেবীর স্বভাব আরও উগ্র হয়ে উঠতে শুরু করলো এবং ফুলনের বাবা একসময় ঠিক করলেন মেয়ের বিয়ে দেবেন। তখনকার সমাজে বাল্যবিবাহের প্রচলন ছিল গ্রামেগঞ্জে। ফুলনের বয়স যখন মাত্র 11 বছর, তখন একজন ত্রিশোর্ধ্ব ব্যক্তি যার নাম পুতিলাল, তার সঙ্গে জোর করে ফুলনের বিয়ে দিয়ে দেওয়া হয় এবং বিয়ের পর ওই ছোট্ট ফুলন অর্থাৎ 11 বছরের ওই মেয়েটার ওপরে তার স্বামী যৌন নির্যাতন এবং শারীরিক নির্যাতন করা শুরু করে। দীর্ঘ 3 বছর যৌন এবং শারীরিক নির্যাতন সহ্য করার পর একদিন ফুলন ফিরে আসে তার বাপের বাড়িতে এবং এখান থেকে তার জীবনের টার্নিং পয়েন্ট শুরু হয়। সেই ফিরে আসার পর তার জেঠুর ছেলে তার উপরে মিথ্যে চুরির অপবাদ দেয়। পুলিশ প্রথমবার ধরে নিয়ে যায় ফুলন দেবীকে, 3 দিন লকআপে রাখে। আর এই 3 দিন পুলিশ তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং একই সাথে থানায় যতজন পুলিশ কর্মী ছিল একে একে সবাই মিলে ফুলন দেবীকে ধর্ষণ করে। একটা মাত্র 14 বছর বয়সের ছোট্ট মেয়েটাকে গণধর্ষিত হতে হয়। তার শরীর এবং মন ভেঙে পড়ে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর ফুলনের বাবা ফুলনকে আবার তার স্বামী পুতিলালের বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু ততদিনে পুতিলাল আরেকটা বিয়ে করেছে। সুতরাং স্বামীর বাড়িতে সে যখন ফিরে যায়, ফুলনকে তার স্বামী বাড়ি থেকে বের করে দেয় মারধর করে। ফুলন আবার ফিরে আসে তার বাবার বাড়িতে। ভেবে দেখো, এমন একটা মেয়ে যার কিনা জীবন সম্বন্ধে তেমন একটা বোধ বুদ্ধি হয়নি, মাত্র 14 বছর বয়সের মেয়েটা, তাকে তার স্বামীর ঘর থেকে বিতাড়িত হতে হলো, স্বামীর কাছে যৌন নির্যাতন, শোষণ এবং থানার মধ্যে পুলিশের দ্বারা ধর্ষণ। এত কিছুর পরে ফুলন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ওই বছর জুলাই মাসে এক ডাকাত দলের সঙ্গে জড়িয়ে পড়ে। ঠিক কী কারণে বা কিভাবে ফুলন দেবী ডাকাত দলের সঙ্গে যোগ দিয়েছিল সে ব্যাপারে স্পষ্ট কিছু না জানা গেলেও এতটুকু জানা যায়, ফুলনের প্রচণ্ড মেজাজ এবং তার বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো না থাকা, এই সমস্ত কিছু তাকে সমাজ থেকে আস্তে আস্তে আলাদা করে দিচ্ছিল। এবং এই সময় একটা ডাকাত দলের নজরে পড়ে ফুলন দেবী। সেই ডাকাতেরা ফুলনকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং ডাকাতেরা ফুলন দেবীকে কিডন্যাপ করার পর ডাকাত দলের লিডার, যার নাম ছিল বাবু গুজ্জার, টানা 3 দিন ফুলনকে ধর্ষণ করে। সেই ডাকাত দলের মধ্যে অন্য একজন ডাকাত ছিল যার নাম বিক্রম মাল্লার। বিক্রমের কিন্তু ভালো লেগে যায় ফুলন দেবীকে, জন্ম নেয় ভালোবাসার। ফুলন দেবীর প্রতি ভালোবাসা বশত বিক্রম মাল্লার বাবু গুজ্জারকে খুন করে এবং ওই ডাকাত দলের লিডার হয়।
বিক্রম ফুলন দেবীকে অস্ত্র চালানো শেখায় এবং ডাকাত দলের একজন সদস্য করে নেয় এবং এরপরের 1 বছর উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দেভারিয়া, কানপুর এবং ওরাই অঞ্চলে এই ডাকাত দল নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে। বলা ভালো, এই ডাকাতেরা উত্তরপ্রদেশের ত্রাস হয়ে উঠেছিল। বিভিন্ন জিনিসপত্র তারা লুটপাট করত এবং নিচু বর্ণের যারা গরিব মানুষ থাকত সেই সব মানুষের মধ্যে সেই জিনিসপত্রের কিছুটা অংশ বিলি করে দিত। এলাকায় প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করে ফুলন দেবী। মানুষের মধ্যে পরিচিত হয় দস্যু সুন্দরী নাম নিয়ে। কিন্তু একদিন ওই ডাকাত দলেরই একজন সদস্য, যে কিনা জেলে ছিল, যার নাম শ্রীরাম, সে জেল থেকে ছাড়া পেয়ে বিক্রমকে হত্যা করে এবং ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যায় কানপুরের কাছে বেহুমাই নামে একটা গ্রামে। সেখানে শ্রীরাম সহ তার দলের অনেকে লাগাতার 3 সপ্তাহ ধরে ফুলন দেবীকে ধর্ষণ করে। শুধু তাই নয়, বর্বরতার সীমা তো তখন লেভেল ক্রস করে যায় যখন ধর্ষণ করার পর ফুলন দেবীকে নগ্ন অবস্থায় গ্রামের মধ্যে সবার সামনে কুয়ো থেকে জল আনতে পাঠানো হয়েছিল। এত দিন ধরে এত মানুষ ধর্ষণের পর ফুলন দেবীর শরীরের মধ্যে স্বাভাবিকভাবেই কোনো শক্তি ছিল না। তবুও তাকে মারধর করে কোনো মতে সেই কুয়ো থেকে নগ্ন অবস্থায় জল তোলাতে বাধ্য করা হয়। ফুলন এসবের হাত থেকে বাঁচার জন্য একটা উপায় খুঁজে বের করে। একদিন সুযোগ বুঝে ফুলন দেবী ওই গ্রাম ছেড়ে পালায় এবং গিয়ে দেখা করে দস্যু মান সিং নামে আরেকটা ডাকাতের সাথে এবং নিজের একটা ডাকাত দল তৈরি করেন ফুলন দেবী। 1981 সাল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন বেহুমাই গ্রামে ফিরে আসে ফুলন দেবী আবার এবং সাথে তার ডাকাত দল। যে গ্রাম থেকে একসময় প্রাণ বাঁচানোর জন্য তাকে পালিয়ে যেতে হয়েছিল, যে গ্রামে সবার সামনে তাকে নগ্ন হতে হয়েছিল, সেই গ্রামে শুধুমাত্র সে ফিরে আসে বদলা নেওয়ার জন্য। সেই গ্রামে ঢুকে গ্রামবাসীদের বলে, আমার হাতে শ্রীরামকে তুলে দাও, আমি তোমাদের কিছুই করব না। কিন্তু পুরো গ্রামে তন্ন তন্ন করে খোঁজার পরেও শ্রীরামকে কিন্তু সে খুঁজে পায় না এবং ক্ষোভবশত 22 জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে লাইন করিয়ে দাঁড় করিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে ফুলন দেবী। এরপর পুলিশ ফুলনের দলের কিছু মানুষকে গুলি করে মেরেও ফেলে, কিন্তু ফুলন দেবীকে খুঁজে পাওয়া যায়নি 2 বছর ধরে। কারণ ওই অঞ্চলের নিম্নবর্গ এবং দরিদ্র মানুষেরা ফুলন দেবীকে সত্যি দেবীর মতো দেখত, তাকে সম্মান করত, তাকে শ্রদ্ধা করত, কারণ ফুলন দেবী সেই দরিদ্র মানুষগুলোকে সাহায্য করত। এটা ছিল সেই সময় যখন ভারতবর্ষের প্রতিটা নিউজ পেপারের হেডলাইনে শুধু একটাই নাম, ফুলন দেবী। পুলিশের ব্যর্থতা নিয়ে কাগজের লেখালেখি শুরু হয়, এমনকি তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও চাপ দেওয়া হয় ফুলন দেবীকে খুঁজে বের করে অ্যারেস্ট করার জন্য। ইন্দিরা গান্ধী সরকার কিন্তু অনেক চেষ্টা করেও ফুলন দেবীকে ধরতে পারছিল না এবং এই সময় সরকার সিদ্ধান্ত নেয় ফুলন দেবীর সঙ্গে আলোচনা করার। ফুলন দেবী সরকারের কাছে তার জবাব পাঠায়। জবাব এসে বলে, 22 জন পুরুষকে সেদিন গ্রামের মধ্যে দাঁড় করিয়ে যে গুলি করা হয়েছিল, সেই গুলির অর্ডার নাকি ফুলন দেবী দেয়নি। পরবর্তীকালে সাংবাদিক এবং বিখ্যাত লেখক খুশবন্ত সিং তার একটা বই, যার নাম ফুলন দেবী কুইন অফ ড্যাকয়েটস, এখানে একাধিক প্রত্যক্ষদর্শী, অর্থাৎ সেদিন গ্রামে যখন গুলি চলছিল তখন যারা যারা দেখেছিল তাদের বর্ণনা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ফুলন দেবী সেদিন গুলি চালানোর অর্ডারটা দিয়েছিল এবং 22 জন মানুষকে গ্রামের মধ্যে লাইন করিয়ে দাঁড় করিয়ে তাদেরকে হত্যা করা হয়। মধ্যপ্রদেশের একজন পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র চতুর্বেদীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইন্দিরা গান্ধী তাকে প্রতিনিধি হিসাবে ফুলনের কাছে প্রস্তাব দিয়ে পাঠান আত্মসমর্পণের। রাজেন্দ্র চতুর্বেদী 1982 সালের ডিসেম্বর মাসে ফুলন দেবীর সঙ্গে দেখা করতে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের চম্বল জেলায় যায়। চম্বল সেই এলাকা যেখানে এখনও মানুষ ডাকাতের নামে কাঁপে। তো যাই হোক, মিস্টার চতুর্বেদী 12 ঘন্টা ফুলনের সঙ্গে আত্মসমর্পণ নিয়ে আলোচনা করে এবং শেষ পর্যন্ত ফুলন দেবী জানান যে তিনি আত্মসমর্পণ করবেন, তবে তিনি কয়েকটা শর্ত দিয়েছিলেন। কি শর্ত? শর্তগুলো হলো, প্রথমত, তিনি এবং তার দলের কোনো সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না। 8 বছরের বেশি জেলে রাখা যাবে না তিনি বা তার দলের কোনো সদস্যকে। তাকে কিছুটা জমি দিতে হবে যেখানে সে বসবাস করতে পারে এবং তিনি শুধুমাত্র মধ্যপ্রদেশ পুলিশের কাছেই আত্মসমর্পণ করবেন, যেহেতু তিনি উত্তরপ্রদেশ পুলিশকে বিশ্বাস করতেন না। এবং তার আত্মসমর্পণ অনুষ্ঠান দেখার জন্য তার পুরো পরিবারকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যেতে হবে। ফুলন দেবীর শেষ শর্তটা কিন্তু একটু অদ্ভুত ছিল। ফুলন দেবী বলেন, আমি অস্ত্র সমর্পণ করব, কিন্তু পুলিশকে আমি অস্ত্র দেব না। আমি অস্ত্র সমর্পণ করব মহাত্মা গান্ধী এবং দেবী দুর্গার মূর্তির সামনে। তো যাই হোক, 1983 সালের 12 ফেব্রুয়ারি ফুলন দেবী এবং তার দলবলের আত্মসমর্পণের দিন ঠিক করা হয় এবং আত্মসমর্পণের দিন দেখা যায় ফুলন দেবী এবং তার দলবল
শূন্যে গুলি চালাতে চালাতে সেই স্টেজে উঠে যায় যেখানে সেদিন সে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। যেখানে সে আত্মসমর্পণ করছিল সেখানে সামনে ৮,০০০ সাধারণ মানুষ এবং ৩০০ পুলিশের ভিড়। গান্ধীজি এবং দেবী দুর্গার মূর্তির সামনে সে রাইফেল রাখে এবং আত্মসমর্পণ করে। যদিও আত্মসমর্পণ করার চুক্তিতে লেখা ছিল যে ৮ বছরের বেশি ফুলন দেবী বা তার দলের কাউকে জেলে রাখা যাবে না, তবুও সেই চুক্তি ভঙ্গ করে ১১ বছরের জন্য ফুলন দেবীকে জেলে রাখা হয় এবং জেলে থাকার সময় ফুলন দেবীর ডিম্বাশয়ে সিস্টের জন্য অস্ত্রোপচার করা হয় এবং এই অস্ত্রোপচারটা করা হয় ফুলন দেবীর অনুমতি ছাড়াই। কালের নিয়মে পার হয়ে যায় অনেকগুলো বছর। ১৯৯৪ সাল নেতা বিশ্বম্ভর প্রসাদ নিষাদের মধ্যস্থতায় ফুলন দেবীর বিরুদ্ধে থাকা সমস্ত মামলা তুলে নেওয়া হয় এবং তিনি প্যারোলে মুক্তি পান। ১৯৯৫ সালে ডক্টর রামাদোস ফুলনকে মদ নিষিদ্ধকরণ এবং মেয়েদের পর্নোগ্রাফি সম্পর্কিত একটা আলোচনার জন্য এক সম্মেলনে তাকে আমন্ত্রণ জানান। আর এটাই ছিল ফুলন দেবীর প্রথম রাজনীতির আঙিনায় পা রাখা। ফুলন দেবী উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে ১১তম লোকসভা নির্বাচনে একজন প্রার্থী হিসাবে দাঁড়ান। না, মির্জাপুর মানে এই মির্জাপুর নয়, সত্যিকারের মির্জাপুর। এবং তিনি নির্বাচনে জয়লাভও করেন। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সংসদে একজন সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালের নির্বাচনে তিনি তার আসনটা হেরে যান। কিন্তু ১৯৯৯ সালে তিনি দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে আবার নির্বাচিত হন এবং নির্বাচনে জয়লাভও করেন। মির্জাপুরের সাংসদ থাকা অবস্থাতে ২০০১ সালের ২৫শে জুলাই তার দিল্লির বাসভবনের সামনে ফুলন দেবীকে গুলি করে হত্যা করে পঙ্কজ ওরফে শের সিং রানা নামে এক যুবক। আক্ষরিক অর্থে এই খুনের উদ্দেশ্য রাজনৈতিক মনে হলেও আসলে খুনটা ছিল ব্যক্তিগত, অর্থাৎ ব্যক্তিগত কারণে ফুলন দেবীকে হত্যা করা হয়েছিল। হত্যার আগে এই খুনি, যার নাম শের সিং রানা, তিনি ফুলন দেবী পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং তারপর যেদিন ফুলন দেবী খুন হয় সেদিন ফুলন দেবী শের সিংকে নিজের হাতে তৈরি করা ক্ষীরও খাওয়ায় এবং খাওয়ার শেষে উনি ১১টার দিকে পার্লামেন্টে চলে যান। শের সিংয়ের গাড়ি তার বাড়ির দরজার সামনে রাখা ছিল। ফুলন দেবীর গায়ে সেদিন ৯টা গুলি লেগেছিল এবং তার দেহরক্ষীর গায়ে ২টো গুলি লাগে। ২৭শে জুলাই আততায়ী শের সিং রানাকে দেরাদুন থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাই সিকিউরিটি তিহার জেলে পাঠানো হয়। হত্যার কারণ জিজ্ঞেস করা হয়েছিল শের সিং রানাকে। শের সিং রানা বলে, ১৯৮১ সালে বেহমাই গ্রামে যে ২২ জন পুরুষকে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিল ফুলন দেবী, সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ফুলনকে হত্যা করেছে শের সিং। কথায় বলে, পাপ বাপকেও ছাড়ে না। ফুলন সেদিন যে পাপ করেছিল মানুষগুলোকে হত্যা করে, আজ এত বছর পর সেই পাপের শাস্তি তাকে একইভাবে পেতে হয়েছে। সেও গুলি করে হত্যা করেছিল, তাকেও গুলি খেয়েই মারা যেতে হয়েছে। ফুলন দেবীর জীবনের ঘটনা নিয়ে অনেক বই লেখা হয়েছে, এমনকি সিনেমাও তৈরি হয়েছে বেশ কয়েকটা। সিনেমাগুলোর মধ্যে যেই সিনেমাটা সবথেকে বেশি প্রচারে আসে সেটা হলো ১৯৯৪ সালে শেখর কাপুরের পরিচালিত সিনেমা ব্যান্ডিট কুইন। সিনেমাটা মূলত মালা সেনের লেখা ফুলন দেবীর ওপর একটা জীবনী, যেটা ছিল ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী নামে একটা বইয়ের অনুকরণে এই সিনেমাটা তৈরি করা হয়েছিল। শোনা যায় ফুলন দেবী তার লক্ষ্যে যতটা দৃঢ় ছিলেন তার থেকেও বেশি কঠোর ছিল তার মন। আসলে ছোটবেলা থেকে একের পর এক পৈশাচিক যত ঘটনা তার সাথে ঘটে গেছে, এই ঘটনাগুলো তার হৃদয়কে আরও বেশি কঠোর করে দিয়েছিল। এটা ঠিক যে ফুলন দেবী যে রাস্তায় চলছিল সেই রাস্তাটা ঠিক রাস্তা ছিল না, কিন্তু ফুলন দেবীর কাছ থেকে একটা জিনিস শেখার আছে, জীবনে সমস্যা আসবেই, সমস্যা যত বড়ই হোক না কেন রুখে দাঁড়াও, একদিন জয় তোমার হবে। তো এই ছিল ফুলন দেবী দ্য ব্যান্ডিট কুইন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর ফুলন দেবী সম্বন্ধে তোমার মতামত কি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।